সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন BD24live.com এবং দেখছেন এই গণমাধ্যমটির নিয়মিত টক শো তাজবীর সজীব শুনতে চাই। আমি তাজবীর সজীব, আমি পেশায় লেখক, শিক্ষক এবং একই সাথে সাংবাদিক। তো আমাদের সাথে আজকে যিনি এসেছেন তার আগে একটু বলে নেই যে যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি, এই যে বছরটা চলে গেল 2024, সেই 24 সালের সবচেয়ে আলোচিত যে দিনটি সেটি হচ্ছে 5ই আগস্ট। এবং তারপরে 8ই আগস্ট যখন সরকার গঠন হলো, বাঙালির স্বপ্নে, মানুষের স্বপ্নে, মানে বাঙালি ঠিক বলবো না, বাংলাদেশিদের স্বপ্নে ছিল যে আমরা অনেক ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। কতটা আছি সেই গল্পে যাব, বাট গণ অভ্যুত্থানের যে ব্যাপারটা, গণ অভ্যুত্থান থেকে জেলখানার যে গল্পগুলো ছিল, এগুলো আসলে আমরা জানি না। আমরা রাস্তার গল্প জানি, আমরা মৃত মানুষের গল্প জানি, আমরা আহাজারি হাহাকারের গল্প জানি, কিন্তু যারা এই আন্দোলন করতে গিয়ে জেলখানায় ঢুকে গেল তাদের সাথে কি হলো, চলুন আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। আজকে তাজবীর সজীব শুনতে চাই এই প্রোগ্রামে বলার জন্য এসেছেন মোর্শেদ আলম হৃদয়। উনি পেশায় প্রকাশক, কিন্তু আজকের তার পরিচয় মূলত উনি আন্দোলনকারী। চলুন কথা বলি হৃদয় ভাইয়ের সাথে। হৃদয় ভাই, কেমন আছেন? স্বৈরাচার পতন আন্দোলনের দীর্ঘ একটা পথ অতিক্রম করে এসে এ পর্যায়ে বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে গণ অভ্যুত্থান থেকে জেলখানার গল্প, অর্থাৎ গণ অভ্যুত্থান হলো, তারপরে জেলখানায় গেলেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি শুরুটা করি যে আপনি গণ অভ্যুত্থানে কেন অংশগ্রহণ করলেন, কি তাড়না কাজ করছিল আপনার ভেতরে, যদি একটু বলতেন। আসলে আমার কাছে মনে হয়েছিল যে এটা হচ্ছে গণমানুষের একটা দাবি, যে সমগ্র বাংলাদেশ যখন ফেসিস্টদের দ্বারা আবদ্ধ হয়ে গেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ হয়ে গেছে, নির্বিচারে গণহত্যা, গুম খুন এসব যখন চারদিকে বেড়ে গেছে, আমার কাছে মনে হয়েছিল যে কোনো একটা আন্দোলন মানে হচ্ছে গণমানুষের দাবি। হয়তোবা নানান কারণে সকল মানুষ একজোট হয়ে নামতে পারছিল না, যা ছিল আমাদের এই স্বৈরাচার পথ দীর্ঘ হওয়ার অন্যতম একটি কারণ। আচ্ছা, পথে নামলেন, নামার পরে আপনি গ্রেপ্তারের গল্পটা যদি একটু বলতেন, কিভাবে হলেন, কোন অবস্থায় হলেন মাঠে? আসলে গ্রেপ্তারের গল্প বলার আগে প্রথমে যে গল্পগুলো বলবো সেটা হচ্ছে যে আমি আন্দোলন সংগ্রামে খুব সক্রিয় হয়ে উঠি। প্রথম পর্যায়ে আন্দোলন সংগ্রামে আমি যারা আন্দোলনকারী বা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি খাবার বা পানি, ধরেন রুটি, এসব বিতরণ করার জন্য শুরু থেকে যখন আন্দোলন শুরু হলো, শুরু থেকে যখন মনে করছি যে আন্দোলন চরম পর্যায়ে বা সেকেন্ড উইক তারা দেশের জন্য কাজ করছে, দেশ সংস্কারের জন্য কাজ করছে, আমার কাছে মনে হচ্ছে যে আমিও সেখানে অংশীদার হতে পারি। যখন আপনারা দাবিতে হলটা বন্ধ করে দিচ্ছে, হল বন্ধের পরে ছাত্রছাত্রীদেরকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে, ছাত্রছাত্রী তারা বের হতে চাচ্ছিল না, আন্দোলন চালিয়ে যাওয়ার ইচ্ছে, তখন তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছিল, তাদের সাথে কারোর সাথে দেখা করার বা যোগাযোগ করার কোনো মাধ্যম রাখছে না, খাবার খেতে পারছে না। আমি ওই সময় কিন্তু জীবনের রিস্ক নিয়ে আমি দাবির ভিতরে ঢুকি এবং অসংখ্য ছাত্রছাত্রীকে আমি খাবার ব্যবস্থা করে দিই। অনেকের আমি কিভাবে করেন, কি খাওয়ান, কোথায় রাখেন? হয়তো বা রুটি বা কলা, আমার ফ্রেন্ডদের যাদের বাসা আছে, আত্মীয় স্বজন যাদের বাসা আছে, এমন আছে আমি 52 জন ছাত্রকে একটা জায়গায় রাখার ব্যবস্থা করে দিয়েছি। কোথায় রেখেছিলেন এখন তো বলা যায় নাকি? হ্যাঁ, আমার মোহাম্মদপুরের বা ওই যে আবার পল্টনে যেখানে আমার পরিচিত বাসাগুলো আছে, ওগুলো আমি তাদের থাকার ব্যবস্থা করি। কোনো আন্দোলনকারী বা যারা এই গণঅভ্যুত্থানে জড়িত তারা যদি তাদের তো আপনি চিনতেন না? না, চিনতাম না। আচ্ছা, আমি তাদের চিনতাম না। আবার কিছু কিছু নেটওয়ার্ক সূত্রে চিনা জানা যে এরা এই অবস্থা আছে, কেউ গুলি খাচ্ছে, কারো মানে অঙ্গ প্রত্যঙ্গ হানি হচ্ছে। তো এদের চিকিৎসার জন্য যে ওই সময়টা চিকিৎসার বিকট সংকট দেখা দেয়, অনেকগুলো হসপিটালের মধ্যে ওদেরকে ঢুকাতে চাচ্ছিল না, কারণ স্বৈরাচারের একটা প্রভাব বিস্তার করতেছে। রাইট। তো ওই সময়গুলো থেকে আমি চাঁদা উঠে পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে আমি ওদের চিকিৎসা করানোর ব্যবস্থা করি। আমি এখনো সেন্ট্রালে যারা ছাত্র সমন্বয়ক আছে তারা অনেকেই জানে আমার সম্পর্কে, বা আমি কিভাবে তাদের পাশে ছিলাম, আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। তো মানে সমন্বয়কদের সাথে আপনার সমন্বয় আছে? হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে পরে আসছি। যদি আপনি আপনার গ্রেপ্তারের গল্পটা বলতেন, গ্রেপ্তার হলেন কিভাবে? গ্রেপ্তার, আমি যখন আন্দোলন সংগ্রামটা খুব বেশি জড়িত ভাবে থাকি, ধরেন প্রতিদিন সকালে আসি বা অনেক রাত করে যাই, মাথায় পতাকা বাঁধা থাকতো, বুকে পতাকা থাকতো। তো এবং আন্দোলন সময় আমি একটা একসময় মার্ক হয়ে যাই, যেটা আমি বুঝতে পারি নাই। তো ওদের একটা যে ডোন ছিল, ওটা আমাদেরকে আবার মার্ক করতো পুলিশ বা গোয়েন্দা সংস্থা, উপর দিয়ে যেত। তা আমরা তো ওগুলো এত বেশি গুরুত্ব, কারা আন্দোলনে সক্রিয় হচ্ছে বা কারা কন্টিনিউ আন্দোলন সংগ্রাম গুলাতে কাজ করে যাচ্ছে, ওদের একটা গোয়েন্দা নজরে পড়ে যায়, যেটা আমার কল্পনার বাইরে ছিল। গ্রেপ্তার হলেন কয় তারিখে? আমি 21 জুলাই গ্রেপ্তার হই। কখন, কয়টায়, কিভাবে? মেবি
4টার সময়। আমি আচ্ছা, যখন মনে কোথায় করি ছিলেন রাজপথে, তখন? আমি তখন কাজলা যাত্রা আন্দোলন সংগ্রামের যে মৃত্যুকূপ বলা হয়, আচ্ছা, আপনারা জানেন। মানে আপনি রাজপথ থেকে হ্যাঁ, গ্রেফতার রাজপথ হয়েছেন। থেকে গ্রেপ্তার। আচ্ছা, এই আন্দোলন সংগ্রাম বা গণ অভ্যুত্থানের মৃত্যুকূপ যেটা বলা হয় যাত্রাবাড়ি, আমি সেই আচ্ছা। যাত্রাবাড়িতে আন্দোলন সংগ্রাম করছি। আর সকাল থেকে আমরা যখন বিরতি দিয়ে দুপুরে খাবার খেতে যাই, খাবার খেয়ে এসে যখন আবার দেখি সকাল থেকে মানে আপনিও তো মারা যেতে পারতেন এখানে, হ্যাঁ, আপনার হ্যাঁ, সামনে আমি কি অসংখ্য মানুষ মারা অসংখ্য গেছে? মানুষ মারা গেছে, সেগুলো জানতে চান। হ্যাঁ। আমি দুই হাতে লাশ সারি টেনেছি। আমার সাথে যে বাইকটা হ্যাঁ। মনে করেন আপনার মিছিল তুলছে, তার গুলিবিদ্ধ লাশ আমি টেনে নিছি। কত মানুষ মারা গেছে, কত মানুষ বেঁচে আছে তার তথ্য আমরা পাই নাই। মনে করেন রাস্তার মধ্যখানে যে স্ট্রেচার গুলো আছে না, ওই যে রাস্তা পারাপার হরজন যেটা ইয়ে করা, মানে তখন কি আপনারা দেখে কি সহ্য করতে পেরেছেন? না, মানে আমরা চোখ তখন চোখ একটা দিয়ে ট্রমার পানি? মধ্যে ছিলাম। আচ্ছা। মানে বেঁচে থাকা বা থাকবো এই গ্যারান্টি ছিল না। মনে হচ্ছে যে কোনো সময় আমি মারা যেতে পারি। এই যে আচ্ছা। আমরা এখন যে লাইফটা বহন করতেছি, হ্যাঁ, মানে অবাক লাগে তাই না? হ্যাঁ, বোনাস মনে করি। মনে হচ্ছে যে আচ্ছা। এই কারণে স্পিডটা পাচ্ছি যে কোনো কাজ করার, আচ্ছা, যে হয়তোবা ওই সময়ে মারা যেতে মানে পারতাম। বেঁচে ফিরেছেন, এটাই বড় ব্যাপার। এটাই হচ্ছে বড় বিষয়। কারণ বিশেষ আচ্ছা, করে কয় তারিখে এই ব্যাপারটা বেশি আপনার মনে হয়েছে? কয় তারিখে আপনি এটা ওই যে খুব বেশি, লাশ টেনেছেন বললেন, যে হ্যাঁ, মানুষের এটা লাশ? খুব বেশি ভয়াবহ হয়েছে যখন আপনি 144 দ্বারা জারি করা হয়, কারফিউ হ্যাঁ, জারি করা হয়, right. সেটা মেবি 17 অথবা 18 জুলাই। তখন আমাদের আবার মেসেঞ্জার একটা গ্রুপ ছিল বা হোয়াটসঅ্যাপ, আমরা কোথায় আন্দোলন কেমন হচ্ছে, যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এই গ্রুপগুলো কে সমন্বয় করতো? আমরা কিছু মানুষের এটা মেনটেন করতাম। আচ্ছা। কিন্তু যখন সারা দেশে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে তখন আমরা যোগাযোগ করতে পারতেছিলাম না, তখন ফোনে যোগাযোগ করতাম। তো আমাদের একটা বার্তা ছিল 144 দ্বারা ভঙ্গ করতে হবে। 144 দ্বারা যদি টিকে যায়, 144 দ্বারা যদি কাজ করে, তাহলে স্বৈরাচার কখনোই পিছু উঠবে না, তারা আমাদের উপর আরো বেশি আগ্রাসন হবে। তো আমাদের লক্ষ্য একটা 144 দ্বারা ভাঙতে হবে। ওই 144 দ্বারা ভাঙার জন্য প্রথম যে মিছিলটা হয়, যদি এটা ইতিহাস বলে, ওইটাও যাত্রাবাড়িতে হয়। সেই মিছিলে আমি অংশীদার ছিলাম। তো আমি এটা কনফিডেন্স দিয়ে বলতে পারবো 144 দ্বারা ভাঙার মধ্যে আমার অংশগ্রহণ ছিল। তো ওখান থেকে আন্দোলন সংগ্রামটা খুব বেশি পরিমাণে ইয়ে হয় আর বেশি নির্যাতন নিপীড়িত হয় যাত্রাবাড়ি, কাজলা, ওই জায়গাগুলো। কারণ আমরা আন্দোলন ধরে রেখেছিলাম। যখন আমরা শুনছি যে আপনার ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি তাহলে গ্রেপ্তারের গল্পটা আমরা একটু ফিরে যাই। গ্রেপ্তার আমাকে আমি যখন দ্বিতীয়বার বিকেল 4টার দিকে আমি আবার রাস্তায় উঠি, আমরা তখন দেখছি সব বিচ্ছিন্ন। আমাদের ওরা ওদের দখলে নিয়ে গেছে 21শে জুলাই। তখন আমরা আবার জড়ো করার চেষ্টা করছিলাম যে রাস্তাটা দখল নেওয়ার জন্য। তখন ওদের মধ্যে আমাদের পাল্টা দেওয়া হতো, ওরা চলে গেলে আমরা দখল নিতাম, আমরা চলে গেলে ওরা দখল নিত। তখন আমি যখন দেখি বিচ্ছিন্ন হয়ে আছে সবাই, আমরা আবার জড়ো করার চেষ্টা করছি। আমাকে রাস্তার মধ্যে উঠতে দেখে তারা মানে সবাই মানে একটা নিয়ে নিচ্ছে, সেটা আমি বুঝতে পারিনি। কয়েক রাউন্ড গুলি ছড়ানোর পরে সবাই এলোমেলো হয়ে যায়, আমিও দৌড়ে চলে যাই, আমরা অনেক দূরে সবাই। তো আমি দেখতেছি পুলিশ হচ্ছে রাস্তায়, তো আমার কাছে আসতে হলে তো আমি ওর পিছিয়ে ঘুরবো। এর মধ্যে ডিবি বা ছদ্মবেশে তারা কয়েকজন ঢুকে যায় ভিতরে, যেটা আমি বুঝতে পারিনি। মানে ছদ্মবেশে বলতে মানে আন্দোলনকারী হিসেবে আপনাদের মধ্যে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তারা যে পুলিশ আপনারা বোঝেন না, আমরা বুঝি না, ডিবিতে ছিল। হ্যাঁ, এসে হুট করে আমার দুই পাশ দিয়ে দুজন আটকে ফেলছে। আচ্ছা, আটকায় খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলতেছে। কি ভাষা বলেন তো? ওদের ভাষা তো ধরেন পুলিশের যেসব প্রস্তার কষ্ট, মানে আরো কত অশ্লীল ভাষা যেগুলো ওরা ব্যবহার করা যায়, কষ্টদায়ক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, প্রকাশ করার মতো না। তখন আমি প্রাথমিক পর্যায়ে কিন্তু নিজেকে একটু সেভ করার চেষ্টা করছিলাম, যে দেখেন আমি মাত্র আসছি এখানে, আমি এখানে আসছি। তখন ওদের আরো ভাষা খারাপ ছিল। আচ্ছা, তোরে কি আমরা দেখি নাই? তোরে আমরা মার্ক করে অনেক কষ্ট দিচ্ছি। মানে আপনাকে মার্ক করে রেখেছে? হ্যাঁ, মার্ক করেছে। বিশেষ করে মুহূর্তে চারপাশ আমার পুলিশে ঘিরে দিয়ে ফেলছে। মনে হচ্ছে একজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার করা হচ্ছে, অথবা কোনো ফিল্ম স্টাইল। আপনাকে একা ধরেছে? হ্যাঁ, আমি একা। আমি ভাবছিলাম হয়তোবা যারা আশেপাশে আছে। কতজন ছিল আশেপাশে? পুলিশ মেবি 15 থেকে 20 জন আমার চারপাশ ঘিরে ফেলছে। আপনি একাকে ধরার জন্য? আমি একাকে ধরার জন্য। তখন মনে হচ্ছিল আপনি শীর্ষ সন্ত্রাসী? হ্যাঁ, আমাকে এটা খুব একটা অবাক করছে যে মনে একটা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য, যার কাছে বিপুল পরিমাণে অস্ত্র আছে বা তার বাহিনী আছে, একে এভাবে ধরতে হবে। আচ্ছা, এরপরে কি হলো? ধরার পর গাড়িতে তুললো? হ্যাঁ, গাড়িতে তুলে আমাকে কোন থানায় নিয়ে গেল? আপনি প্রথম আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে, মিন্টু রোডে। হ্যাঁ। আচ্ছা, নেওয়ার পরে কি হলো? নেওয়ার পর আমার ফোন তারা চার্জ দিচ্ছে। নিতে অনেক প্রচন্ড পরিমাণে মারধর করে। নিতে ফোন চার্জ দিয়ে দেখে যে আমার ফোনের মধ্যে সকল আন্দোলন সংগ্রামের ছবি, প্রতিটা আন্দোলন সংগ্রামে একবার একটা টি শার্ট, একবার একটা শার্ট। তখন তারা কাছে মানে তাদের উর্ধন স্যার, এ তো বহুত বড় মানে খারাপ ভাষা, এ তো দেখেন সকল আন্দোলন সংগ্রামে আছে। তখন আমাদেরকে মারতেছে আর একটা কথা বলতেছে, তোরা সরকার পতন করবি, সরকার পতন করার জন্য আনছিস। তখন আমি একটা লাউডলি একটা কথা বলছি, দেখেন সরকার পতন ডাজন্ট ম্যাটার, আমরা হচ্ছে যে এটা গণমানুষের দাবি, ছাত্রদের দাবি। আমরা মনে করতেছি যে ছাত্রদের দাবির পাশে আমাদের দাঁড়াতে হবে, গণমানুষের দাবিকে বাস্তবায়ন করার জন্য আমাদের রাস্তা থাকতে হবে, আমরা সেই হিসাবে নামছি। কিন্তু তারা বলতেছে ছাত্ররা তো সে দাবি মেনে নিছে, ছাত্রদের কোনো আন্দোলন নেই, তাহলে তোরা কেন
তোরা কিসের ভিত্তিতে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার হটানোর জন্য আন্দোলন সংগ্রাম করছিস? এই ভাষা ব্যবহারগুলো করে আমাদেরকে অতিরিক্ত আমার টর্চার করে। আমার একটা হাত ভেঙে যায়, থানায় নিয়ে গিয়ে। হ্যাঁ আচ্ছা, ডিবি কার্যালয়ে। হ্যাঁ, হাত ভেঙে যায়। আচ্ছা, আমার পায়ের মধ্যে এখনো খুললে দেখতে পারবেন যে মেরেছে, যে রাবার। যদিও এগুলো শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, কিন্তু আমরা আসলে নির্যাতনের গল্পগুলো বলতে চাই মানুষকে। রাবারের যে রোলগুলো আছে বা ওরা যেভাবে ওই যে ডলা দেয়, এগুলো দিয়ে প্রচুর আমার এখনো রানের পাশে দিয়ে এমন ভাবে কালো হয়ে আছে। আপনারা হয়তো ওই যে নাইদের রানে একটা দেখছেন দাগগুলো, সেম দাগ আমার এখানে পড়ছে। মিন্টুরে তো তাদেরকে ধরে নিয়ে হয়েছিল। আমি যখন গ্রেপ্তার হই তখন এখানে বিএনপি শীর্ষ পর্যায়ে, গণদীয় শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও গ্রেপ্তার করা হয়। একই জায়গায় আমরা ছিলাম, কারাগারও আমরা একই জায়গায় ছিলাম। তখন এমন একটা পর্যায়ে হয়েছে, শুধু অত্যাচার নির্যাতন নিপীড়ন করার পরে শেষ নাই, এমনও সিদ্ধান্ত হয় যে আমার যখন ফোনের সকল ডকুমেন্টস পায় মেরে ফেলবে, এরকম আমাকে মেরে ফেলবে। একটা নির্দেশনা আসে, হ্যাঁ, আমাকে ক্রসফায়ার দেওয়ার জন্য আমাকে দোয়া দরুদ পড়তে বলে। মানে এই নির্দেশনা আপনি কিভাবে জানলেন? যে ওরাই বলতেছে যে স্যার, ওরা যখন শুট করতেছে যে এখানে ক্রসফায়ারের নির্দেশনা কারো আসেনি, তখন বলতেছে ওর ক্রসফায়ার নির্দেশনা আছে আপনার নাম ধরে। হ্যাঁ, ও ভয়ঙ্কর তথ্য ওর কাছে পাওয়া গেছে, পুলিশ হত্যা থেকে শুরু করে যাবতীয় আন্দোলন সংগ্রাম ও লিড দিচ্ছে। আচ্ছা, ও লিড দিচ্ছে, ওর ক্রসফায়ার অর্ডার আছে। তখন বলতেছে ঠিক আছে, রেডি করো। আচ্ছা, তো আমাকে একজন বলতেছে যে দোয়া দরুদ পড়েন, দোয়া দরুদ পড়, তুই তাই করিতে ব্যবহার, দোয়া দরুদ পড়, কি কোনো কিছু খেতে ইচ্ছে করলে জানা, বা খাওয়ার আইটেম বলতেছে এটা ওটা খেতে ইচ্ছে করবে করে কিনা তাহলে বল, খাওয়াই। আমার একটাই কথা ছিল যে পরিবারের সাথে একটু কথা বলতে দিন। তখন আমি বিশ্বাস করিনি যে আমার ক্রসফায়ার দিবে, হয়তো ভয় ভীতি দেখাচ্ছে বা এটা সাময়িক আমার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু একটা পর্যায়ে যখন রাত 2টা বাজে ওরা আমাকে বের করে, তখন আমার মধ্যে ভয় ঢুকে যায়। তখন আমি শিওর যে হয়তো বা আমাকে মেরে ফেলবে, বা আমার পাশে যে যারা ছিল তারা কেউ কান্না করছে যে আমার ক্রসফায়ার দেওয়ার জন্য বের করছে, আমার হাত পিছনে বাঁধছে এমন ভাবে, আমার ঘাড়ের সমস্যা আছে। তারপরেও আমার আপনার অনুভূতি কি হচ্ছিল ওই সময়টা? আমি কিছু সময়ের জন্য মনে করছি যে হ্যাঁ, আমাকে হয়তো মেরে ফেলবে, কারণ এই স্বৈরাচারের আমলে তো বিচার বই যেভাবে গণহত্যা হচ্ছে, আপনারা অবশ্যই এবং তার আগে আপনার চোখের সামনে অনেক মানুষ তো রাস্তায় আপনি মরে যেতে দেখেছেন। আমি তো আমার চোখের সামনে যে পরিমাণ মানুষ মারা গেছে, ভ্যান গাড়ি রিকশা গাড়ি উঠে দিছি, ওরা কেউ আদৌ বেঁচে ফিরছে কিনা এটা জানি না। আমাদেরকে যখন নির্যাতন করতেছে তখন ওখানে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা, তোরা কি মনে করছস? টিভি চ্যানেলে দেখাচ্ছে 100 জন মারা গেছে বা 105 জন মারা গেছে, এটা সত্য? হাজার হাজার মানুষ মরে আছে তারা বলছে। হ্যাঁ, যে ঢাকা মেডিকেলের পিছনে গিয়ে দেখ লাশের স্তূপ, এসব লাশের পরিচয় নেই। আজকে তুই মারা যাবি, কালকে আসলে সত্যটা কি? কত মানুষ তাদের কথা মতে, হ্যাঁ এটা বাস্তব, যেটা যেহেতু আমরা আন্দোলন সংগ্রামে ফ্রন্ট লাইনে ছিলাম। কারণ আমার দেখা মতো যাত্রাবাড়িতে যে পরিমাণ মানুষ মারা গেছে, বললাম না, আমার লাইফটাকে আমি বোনাস লাইফ হিসেবে মনে করতেছি। আচ্ছা, যে এটা বোনাস লাইফ, কারণ আমি বেশি ফিরে সংখ্যা তো আমরা ওভাবে অনুমান করে বলতে পারি না, কিন্তু আপনি দেখেছেন অনেক। আমি দেখেছি যে সংখ্যাটা প্রকাশ পাচ্ছে 1400 বা 1500, আমার কাছে মনে হয় 1000-এর প্লাস বেশি মানুষ শুধু যাত্রাবাড়ি এলাকায় মারা গেছে। আচ্ছা, যে পরিমাণ লাশের সারি আমরা টেনে নিছি বা ভ্যান গাড়ি রিক্সাতে উঠেছি, ওরা আদৌ কেউ বেঁচে আছে কি নাই। তারপর কি হলো? আপনার ওই যে হাত বাঁধলো, রাত 2টা বাজে আমাকে বের করছে ক্রসফায়ার দিয়ে নেওয়ার জন্য। তখন আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, এটাই হয়তো শেষ। তখন পরিবার পরিজনের কথাগুলো মনে পড়তেছিল, কাউকে আর দেখতে পাবো না, মায়া মমতার বন্ধন গুলো, যে এরা বোধহয় আর কাউকে দেখাবো না, 2 চোখ দিয়ে পানি জড়ছিল। তো এক সময় আমাকে হাত বেঁধে আনার সময় ওরা সিটে বসা আনছে, নেওয়ার সময় যখন আবার গাড়িতে উঠেছে তখন নিচে বসেছে, আর মুখের ভাষা যথেষ্ট খারাপ, বস নিচে, মানে এতটা আমাদের সাথে আচার আচরণ করা হচ্ছে। এটা কোথায়? ওইখানে মিটরে? হ্যাঁ, গাড়িতে উঠে, মানে ওই যে আপনাদের ওখানে কি আরো কোনো কেউ ছিল না? না, আমি একাই ছিলাম। আচ্ছা, তাহলে তো আরো বেশি ভয় কাজ করতে, হয়তো বা হ্যাঁ মেরে ফেলবে। তখন অনেকক্ষণ মানে ঘুরেছে, ঘুরানোর পর আরো একটা সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে আমার নামে ঘুরিয়েছে গাড়িটা, আমার নামে কোনো এন্ট্রি করে নাই। যাদেরকে গ্রেপ্তার হচ্ছে বা যাদের এখানে আনা হচ্ছে সবার একটা নামে লিস্ট করা হচ্ছে, কিন্তু আমার নামে কোনো লিস্ট করা হচ্ছে মানে ডকুমেন্টারি রাখে না। তখন আমার ভয়টা আরো বেশি কাজ করছে, যেহেতু আমার নাম লিস্ট করা হচ্ছে না, তার মানে আমাকে মেরে ফেলবে। আর আমার ফোনে যেসব তথ্য পাইছে আন্দোলন সংগ্রামের শুরু থেকে সকল তথ্য ছিল, ওই তথ্যগুলো পাওয়ার পরে কার সাথে ফোন কল কি বলছি বা আমরা কোথায় আন্দোলন করা হচ্ছে, কারা কোথায় করছে, কোথায় দুর্বল হয়ে যাচ্ছে, কোথায় সক্রিয় করতে হবে, আমাদের মধ্যে কথাবার্তা হতো। তো ওই কথাগুলো যখন ওরা পেয়ে গেছে, আমি তখন বুঝে নিছি হ্যাঁ, ওরা হয়তো মেরে ফেলতে পারে। তারপর অনেকক্ষণ ঘুরে গেলে ওরা আমাকে যাত্রাবাড়ি থানাতে নিয়ে হ্যান্ড ওভার করে, ওখানে আরো প্রচুর মারধর করে। দোতলা থেকে আমাদের মনে দোতলা রাখা হয়েছে, মানে অলরেডি তো আপনার হাতে মারা ছিল, পায়ে মারা ছিল, ওর উপর আবার মেরেছে আরো মায়ের, মানে ওই সময় মানসিক মানে অসহনীয় যন্ত্রণা মায়েরছে আসলে। ওদের কথা, পানি খাবার কিছু খাওয়াইছে না, কোনো খাবার দেওয়া নাই। মনে হয় একটা রুমের মধ্যে খাওয়ার মধ্যে মায়ের, মানে যদি এভাবে বলি মানে খুব খারাপ শুনতে লাগে, বাট কথা তো সত্য। হ্যাঁ, একটা রুমের মধ্যে মনে হচ্ছে আমরা 35 জন ছিলাম, এক চুল পরিমাণ জায়গা নাই যে একটু কেউ নড়ে চড়ে বসবে। ওই সময় তো গরম ছিল, প্রচন্ড গরম। আচ্ছা, হ্যাঁ, প্রচন্ড গরম, থাকার কোনো অবস্থা নেই। এর মধ্যে অনেকগুলো ভয় পাচ্ছে,
ছোট ছোট ছেলেদেরকে ধরে নিয়ে আসছে যাত্রাবাড়ি থানায়। যাত্রাবাড়ি Right. থানায় আচ্ছা। ক্লাস 7 পড়ে, ক্লাস 8 পড়ে, এই ধরনের ছাত্ররা ওরা কান্নাকাটি করতে ওদেরকে মারছে? না, ওদেরকে কিছু কিছু মারছে, কাউকে মারে নাই, কারণ ওদেরকে একটা ছেলে আপনাকে অনেক মেরেছে, এই তো। হ্যাঁ, ক্লাস 7 পড়ে একটা ছেলেকে যেভাবে মারা হয়েছে ওইটা আচ্ছা। খুব বেদনাদায়ক ছিল, আমার কাছে খুব কষ্ট লাগছে আপনার চোখের সামনে? চোখের সামনে। বা ওই ছেলেটা কারাগারও আমার সাথে ছিল, ওদেরকে জড়া রাখতাম যে বাবা তোমাদেরকে ছেড়ে দিবে, আমি ওদেরকে একটা আচ্ছা, এরপরে জেলখানা থেকে কারাগারে গেলেন কবে? ওই দিনই না পরের দিন? না, তার পরের দিন। ওই দিন তো আমাদের কোনো খাবার দেয়া নেই, রাখা হয়েছে। ওই দিনও আমার ভয় কাজ করতেছে যে মেরে ফেলবে। হ্যাঁ, আমাকে ছাড়বে না হয়তো, এখন কিছু রাখছে, কেননা সবাই এন্ট্রি করছে, ছবি তুলতেছে, আমার ছবি উঠাচ্ছে না। মরার ভয়, খিদা, মানে সব হ্যাঁ, মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা অমানসিক জীবন। ইয়ে হয়ে গেছি, বাকরুদ্ধ হয়ে গেছি, জি। মনে হয়েছে জীবনটা এখানে শেষ। আচ্ছা। আমার নামে তখন পরের দিন যখন আমাকে কারাগারে প্রেরণ করে, আমাদের সবাইকে এখানে থাকা প্রিজন ভ্যানে উঠায়, আমার এখানে হাত দিয়ে রক্ত পড়তেছিল। যখন হ্যান্ডকাপটা আমার হাতে লাগানো, আমার হ্যান্ডকাপের মধ্যে কিন্তু রক্ত লেগে আছে, আর পায়ের অবস্থা এমন পর্যায়ে যে আমি হেঁটে যাবো ওই সূত্রই পাচ্ছি না। ওই সময় হয়তো আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন বা নেটওয়ার্ক বা টিভি চ্যানেল গুলো কাজ করতে পারছিল না, না হলে ওগুলো হয়তো আসতো। যখন আমাদেরকে প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে, আমি হাঁটতে পারতেছি না, আমার হাত দিয়ে রক্ত ঝরতেছে। হ্যাঁ, দুজনের একসাথে দুজনের আপনার হ্যান্ডকাফ আমার হ্যান্ডকাফ একসাথে মানে একসাথে আটকানো, একসাথে এভাবে আচ্ছা, আটকানো। right, কেউ বুঝতে পেরেছি, জি। যখন একটু দূর যাবো তখন এটা আরো বেশি টাইট হয়ে যায়, কিন্তু আরো কষ্ট দুজনে হচ্ছে। কেউই তো হাঁটতে পারছে না, দুজনই। হ্যাঁ, তো যাওয়ার পরে আমার নামে 12টা মামলা দেয়, এর মধ্যে পুলিশ হত্যা, হ্যাঁ পুলিশ হত্যা মামলা সহকারে মোট 12টা মামলা দায়ের করা হয়। আমি ধরে নিই যে আমার লাইফটা ওখানে শেষ, কারণ স্বৈরাচার যদি 5 তারিখে পতন না হতো হবে, এটা তো আপনারা জানতেন। আমরা কল্পনা করি যে স্বৈরাচার পতন হবে, কারণ আমরা ধরে নিছি যে আন্দোলন আস্তে আস্তে জেলে গেলেন, কি হলো জেলে গেলেন? গল্প বলতেন। যখন এই স্বৈরাচার পতন না হতো আমরা কখনোই বের হতে পারতাম না, কারণ 12টা মামলা অতিক্রম করে, পুলিশ হত্যা মামলা অতিক্রম করে বের হয়ে আসবো, আবার স্বাভাবিক জীবন পাবো, সেটা কল্পনাবিহীন। তো জেলে যাওয়ার পরে, জেলে যাওয়ার আগে দিয়ে যখন আমরা ওই যে আপনার ইয়েতে কোর্টে যখন আমাদের তোলা হয়, তখন প্রথম মনে হয় আমাদের 3 দিন পরে খাবার প্রথম একটা ওই যে আপনার নেক্সাস বিস্কিট। 3 দিন পরে? হ্যাঁ, নেক্সাস বিস্কুট তো ছোট একটা বিস্কিট আর ছোট 10 টাকা একটা পানি, তাও যে কাড়াকাড়ি, কারটা কে নিয়ে যাবে, মানে লজ্জা নিতে পারতেছি না। আচ্ছা, লজ্জা নিতে পারছি না, মনে হচ্ছে না আমাকে দিচ্ছে আরেকজন কেড়ে নিয়ে গেছে। মানুষের অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়েছে, তখন নিশ্চুপ হয়েছিলাম। তখন আমার পরিবারের লোকজন মনে হচ্ছে আমার জন্য একটা বিরিয়ানি পাঠিয়েছে। 1 প্যাকেট বিরিয়ানি আমরা 19 জন মিলে খেয়েছি কোর্টে। হ্যাঁ, কোর্টে 1 প্যাকেট বিরিয়ানি আমরা 19 জন মিলে খেয়েছি। 19 জন তো অনেক মানুষ, 1 প্যাকেট তো অনেক কম, কারণ দেখতেছি সবাই ক্ষুধার্ত, সবাই এক মুহূর্ত হওয়ার কথা না, তো যেটুকু হয়েছে। হ্যাঁ, এরপর আমাদেরকে চালান করে দেয়। ওখানে চালান করার পরে যে সিস্টেম ওইতে কারাগার যায়, কারাগার যখন আমাদের 5 জন করে এক এক রুমে 5 জন করে থাকতে দেয়, ওই সময়টা খুব নিজেকে অসহায় মনে হয়েছে, জীবনের কোনো মর্ম বা জীবন বুঝে এখানে থমকে গেছে, অনেক কষ্ট পাচ্ছিলাম। যখন মনে করেন 4 দেয়ালের মধ্যে আপনি আটককৃত, আপনি একজন, আমি একজন, সবাই জানে, আপনারা জানেন আমি স্বাধীন চেতা মানুষ, মুক্ত মনে সবসময় মুক্তভাবে চলাফেরা করতে পছন্দ করি, স্বাধীনভাবে। এরপর কি হলো, কিভাবে কি হলো? যখন মনে করেন প্রথম খাবারটা দেয় একটা খিচুড়ি, কারাগারের গেটটা খুলে কারাগারের গেটটা লক করে দিচ্ছে, আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি ঝরছে, জানি এভাবে খাবার খাবো। ও আচ্ছা, এই যে একটা পুরোনো প্লেটের মধ্যে কিছু খিচুড়ি দিয়ে গেছে, 5 জন মিলে খাওয়া হবে, আমার লক করে রাখছে, আটকে রাখছে বন্দি জীবনটা। ওইখানে খুব বেশি অসহায় হয়েছিলাম, কারণ আমরা কোনো পরিবারের কারোর সাথে কথা বলতে। আচ্ছা, আপনারা কি খবর পাচ্ছিলেন যে বাইরে কি হচ্ছে? না, শুধু মাঝে মধ্যে যারা নতুন ঢুকছে তাদেরকে জানতেছি, ভাই কি অবস্থা, বাইরে কি অবস্থা, স্বৈরাচার পতনের সম্ভাবনা আছে কিনা, বা আন্দোলন কি অবস্থা, আন্দোলন কি শেষ। কারণ আমাদের একটা আশা হচ্ছে তখন যদি আন্দোলনটা শেষ হয়ে যায় হয়তো আমাদের বিচার কার্যক্রম হবে, আমাদের কোনো প্রক্রিয়া হবে, আন্দোলন চলতে থাকলে তো কিছু হবে না। তখন শুনতে পাচ্ছি 144 ধারা এখন জারি চলতেছে, বা ছাত্রদের নতুন স্লোগান হচ্ছে, তোর কোটা তুই ফিরে নে, আমার বাইরের জীবন দে, এই ধরনের। তখন আমরা হয়তো আবার আরো দিন শুনছি যে শিক্ষকরা নামছে আন্দোলন সংগ্রামে, পেশাজীবীরা নামছে, তখন মনে হচ্ছে নিশ্চয় কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে আশার সঞ্চার একটু হচ্ছিল। হ্যাঁ, কি হচ্ছে ওইটা ঠিক বুঝতে পারতাম না। তো সবচেয়ে কষ্টদায়ক যেটা ছিল সেটা হচ্ছে পরিবারের কারোর সাথে কথা বলতে দিত না। এমনিতে সাধারণভাবে যদি আপনি গ্রেপ্তার হন, আপনাকে সপ্তাহে একবার দেখা করতে দেয়, কথা বলার সুযোগ দেয়, দেখা করার সুযোগ দেয়, কিন্তু ওই সময় কারোর সাথে কথা বলা বা দেখা করার কোনো পরিমাণ সুযোগ নেই। আচ্ছা, তাহলে ওখানে আর তেমন গল্প নেই, এই গল্পটাই যে মানসিক অত্যাচার, এবং শারীরিক দেয়ালের মধ্যে বন্দী। আপনার চিকিৎসার ব্যবস্থা হয়েছিল, আপনি তা হতো ছিলেন? না, চিকিৎসার ব্যবস্থা হয় নাই। ওখানে যেটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়, ওরা দেখছে যে আমার হাতটা ভাঙা, যে আসলে এখানে তো এক্সরে নাই কারাগারে, আপনার হাত ভাঙা, আমরা এখানে না বুঝে এক্সরে না করে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, আমরা অ্যান্টিবায়োটিক কিছু মেডিসিন আর ওই যে ব্যথার কিছু মেডিসিন দিছে, ওগুলোতেই। মানে আপনি আহত, আপনার কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, আপনি জেলখানায় বন্দী, এর অসহায় অবস্থা হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি 6ই আগস্ট মুক্তি পেলেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে মুক্তি পেলেন, পাওয়ার আগের যে ঘটনাটা, যখন স্বৈরাচার পতনের সংবাদটা আমরা শুনলাম, একটু বলেন। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি, কারাগারের সময়গুলো এমন ভাবে কাটছে যে
ওই যারা দায়িত্ব আছে আসি কিছু খবর বলে যে কারো খাবার আসছে বা কারো জামা কাপড় আসছে বা কার জামিন হয়েছে, জামিন জামিন এই শব্দটা শুনলে আমরা সকল মানুষ একসাথে ধরে যাই, না জানি কার জামিন হয়েছে কিনা, আসা আবার নিরাশ হয়ে ফিরে আসি। তো আশা ভালো লাগার একটা ছিল যে ওখানে যাওয়ার পরে ধরেন দেশের শীর্ষ পর্যায়ে বা রাজনীতির শীর্ষ পর্যায়ে নেতা কর্মীদের সাথে একসাথে ছিলাম, আমি, বিপিনুর, তারেক ভাই, তারপর দিয়ে আমাদের ডাক্তার আব্দুল তাহের বা এই ধরনের রিজভি ভাই পাশ ছিল, ইশাক ভাই পাশ ছিল। একই ছেলে ছিলেন? হ্যাঁ, না পাশাপাশি আমরা এরা এক পাশ ছিলাম। তো আবার বিএফএসএল যেটা ছিল রিজভি ভাই, ইশাক ভাই, আমিনুল ভাই, ওই যে সালাদুল টুকু ভাই, তারা ছিল আমাদের পাশেরটা। বিপিনুর কোথায় ছিল? ওরা তারা আমরা এক ছেলে ছিলাম। গল্প করতেন আপনারা? গল্প করার কি মুড ছিল আসলে? আপনারা তো আসলে দেশের টেনশন করতেন তখন। আমি কিন্তু ওখানে বসে লেখালেখি লিখতাম, যেমন আমি স্বৈরাচার পতন আন্দোলনের জন্য আমি লিখছি উত্তাল উত্তাল। আচ্ছা, সেগুলো আমরা শুনবো। তো আপনারা মুক্তি যে পাবেন বা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে একটা ঘটনা ঘটে গেছে 5ই আগস্ট, এটা জানলেন কিভাবে? কোন থ্রুতে জানলেন? এটা জানলাম যখন 5 তারিখে মেবি 12টা কি 1টা আমরা বসে আছি, ওই সময় হঠাৎ করে একজন সেবক, যারা সেবকদের সাথে আমাদের খুবই ছিল, সেবক একদিন দৌড়ে এসে বললো যে হৃদয় ভাই হাসিনা আওয়ামী লীগের পতন, হাসিনা পালাইছে। ওই সময়টা যে শরীরে যে কি পরিমাণ কাটা দিয়েছে, সবাই নিশ্চিত হওয়ার জন্য একটু আগে আমাদের নূরকে ছেড়ে দিয়েছে প্রথমে। যখন এই সংবাদটা নূরকে ছেড়ে দেওয়ার পরে আমি নূরের কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য যে নূর ভাই ঘটনা যেটা শুনছি সত্য, হ্যাঁ ভাই সত্য, আমি বিস্তারিত জেনে জানাচ্ছি। ওই সময় যে আমাদের একটা চিৎকার, মানে পুরো মানে কারাগারের মধ্যে মনে হচ্ছে একটা সবাই মিলে একসাথে শুধু যে আনন্দ তা না, আমরা চিৎকার করছি, কান্না করতেছি, একে অপরকে জড়া ধরছি। মুহূর্তে আমরা উজু করে 2 রাকাত নামাজ জন্য সবাই দাঁড়ায় গেছি কারাগারে। তখন আমাদের কষ্ট একটাই, কি হচ্ছে বাইরে, কেমন হচ্ছে ওই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, সবাই আনন্দ করছে, আমরা কারাগারে বসে আছি। তখন কারাগারের মধ্যে লাথি দিতাম আর খুলে দাও, ভেঙে দাও। আচ্ছা আচ্ছা, আমরা খুব ইয়ে করতাম। ওই সময় আমরা একটা স্লোগান আপনারা দেখবেন যে কেনা প্রকাশ্যে আসছে, দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনার ফাঁসি দে। তখন আমরা সবাই একযোগে কারাগারের মধ্যে একটা স্লোগান। কত মানুষ ছিলেন ওখানে? আমরা প্রায় 14,000 15,000। তো সমস্যা তো অনেক বড়। হ্যাঁ, আমাদের কিন্তু ফাঁসির ছেলে রাখছে। আমার এই পাশে হচ্ছে যে ফাঁসির মঞ্চটা দেখা যেত, ওই পাশে মানে রাখার জায়গা না, লুৎফুজ্জামান বাবর, যারা ফাঁসির আসামি, লুৎফুজ্জামান বাবর আমার জানালার পাশে ছিল, আমরা দেখা হতো, কথা হতো। আচ্ছা, তো ওই সময় আমাদের যে চিৎকার, আত্মচিৎকার গুলো, আমরা সবাই নামাজ দাঁড়ায় গেছি, নামাজ পড়া শেষ করে আমরা সবাই একটু শুধু শিখগুলা নাড়াচ্ছিলাম যে আমাদের খুলে দাও, আমরা একটু বাইরে যাবো। যেটা আমরা সিনেমায় দেখি সেটা আসলে ঘটেছে বাংলাদেশে। খুলে দাও, হ্যাঁ খুলতেছে না। আরো একটু যদি পিছনে যাই, আমরা যে সময়গুলো কাটাতাম, আমাদের যখন খাবার প্লেট দিত, আমরা তখন মানে ওগুলোর মধ্যে খুব কষ্টে গান গাইতাম, জেলখানার সম্বল খাতা গাইতেন। হ্যাঁ, এগুলো তো আমরা সিনেমাতে দেখি। হ্যাঁ, আমরা কন্টিনিউ এই সেল থেকে ওই সেল থেকে সবাই এক সুরে, এক সেলের মধ্যে যদি আমরা গান ধরি, অন্যান্য সেল থেকে সবাই সুর মেলায়। ওই দুঃখের সময়টা, আমার জেল হবে না, ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইলো না, এই কথাগুলো অনেকগুলো ছেলে, আমাদের যেহেতু পুলিশ হত্যা মামলা ছিল, অনেকগুলো ছেলে ধরে নিছে যে আমাদের ফাঁসি হয়ে যাবে বা এটা রায় আসবে। ওরা একটু কনফিউশন ছিল, ভাই আমাকে ফাঁসি হবে না, যাওয়ার জীবন হবে। ছোট ছোট বাচ্চাদের ওদের বুঝে রাখতাম, আগলে রাখতাম। আসলে ওইগুলো বলতে গেলে ইতিহাস বা অনেক গল্প আসলে আমাদের সময় নেই করার মতো না, পরবর্তী সময় আরো। তো আপনি বের হলেন, বের হওয়ার পরে যদি আমি একদম শেষ প্রশ্ন করি এবং সহজ উত্তর, মানে বের হওয়ার আগেটা হচ্ছে আমরা যে বের হবো ওই দিন 6 তারিখে, ও তার আগে আরেকটা কথা বলি। যখন 6 তারিখ সকালবেলা পুরো কারাগারটা আমাদের মনে হচ্ছে রেসকোর্সের ময়দান, আমরা সবাই জমায়েত হয়ে গেছি। 14,000 তো অনেক। হ্যাঁ, সবাইকে একসাথে ছাড়ছে জাস্ট দেখা করার জন্য। ওই সময় সবাই এসে বলতেছে সবাইকে একযোগে ছেড়ে দিয়েছে, একযোগে, কারণ মিছিল হচ্ছে, দাবি রাখা যাচ্ছে না। মানুষ যারা আগে, অন্য আসামিরাও তো ছিল, আগের আসামিরা ছিল না, ওখানে একটা হট্টগোল হয়ে গেছে, ওখানে আমাদের বিলম্ব হয়ে গেছে। বা জেলার এসে কিন্তু আমাদেরকে বলছে যে আমরা সবার সাথে, পরিবারের সাথে কথা বলার সুযোগ দিছে। তখন অন্য যে আসামিরা ছিল, ফাঁসির আসামি, যাবজ্জীবন কারাদণ্ড, তারা ওই সুযোগটা লুট করে নেওয়ার জন্য তারা একটা হট্টগোল শুরু করে দেয়। যেমন তারা বিরতে চায় আপনাদের, এগুলো ভাঙার জন্য ফ্যান টান ভেঙে ফেলছে, দেওয়াল টপ করার চেষ্টা করছে। তো এখানে সেনাবাহিনীর হস্তক্ষেপে অনেক গোলাগুলি হয় কারাগারের মধ্যে। ইতিহাস নাই, একজন অবশ্য অলরেডি মারাও যায়। তা আমাদের যখন গোলাগুলি করতেছে, আমরা সবাই আবার রুমে যাচ্ছি, মানে পরিবেশটা তখন খুব থমথমে হয়ে গেছে। বুঝতে পেরেছি। একদিকে আনন্দ উল্লাস, স্বৈরাচার পতন। আমরা বের হলেন, আমরা একটু শেষ করে দিই, যেহেতু অনেক সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। শেষ প্রশ্নটা যদি আমি অল্প করে শুনতে চাই আপনার কাছে, প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে আপনি দেশের সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো পরিবর্তন আনার জন্য কাজ করতে চান কিনা? যদি চান, কিভাবে? অল্প। হ্যাঁ, অবশ্যই চাই। যেহেতু আমি নিজে একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, আমি রাজনীতির সাথে জড়িত। আমি চাই দেশে কাঠামো চেঞ্জ করতে, রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করতে, সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ করতে। আর আমি সেক্ষেত্রে অবশ্যই মনে করব যে একজন তরুণ হিসাবে তরুণরা এগিয়ে আসা উচিত। কারণ তরুণদের যে চিন্তা চেতনা, মেধা শক্তি,
তা কিন্তু বয়স যত বাড়ে ততই কিন্তু ওগুলো আসলে প্রখর হয়ে ড্যামেজ হয়ে যায়। তো তরুণরা উদ্যোগ নিলে আসলে সমাজ বা রাজনীতি যে সামাজিক প্রেক্ষাপট এগুলো চেঞ্জ করা সম্ভব। মানে আপনি দেশের জন্য নিজেও ভূমিকা রাখতে চান? আমি দেশের জন্য নিজেও ভূমিকা রাখতে চাই, আর আমি রাজনীতির সাথে সক্রিয় হওয়ার কারণ হচ্ছে যে আমি যদি কিছু করতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, ছোটবেলা থেকে আমার ইচ্ছে দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা, কিন্তু তার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে রাজনীতি। সরাসরি মাঠে থাকতে চান আপনি, মাঠে থেকে মানুষের জন্য কাজ করতে চান। মানুষের জন্য কাজ করতে চাই। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম তরুণ রাজনীতিবিদ, তরুণ প্রকাশক এবং তরুণ লেখক। ওনার 11টা বই বের হয়েছে। কিন্তু আমরা যে গল্পগুলো শুনলাম গা শিউরে ওঠার মতো। আমরা আসলে গণ অভ্যুত্থান থেকে চলে গিয়েছিলাম মিন্টু রোডে, মিন্টু রোড থেকে গিয়েছি যাত্রাবাড়ি থানায়, এবং সেখান থেকে জেলখানার গল্প। এই গল্পগুলো আসলে বুকে কাটা দেয়, বুকের মধ্যে গেঁথে যায় এবং চোখে পানি চলে আসে। আপনারা খেয়াল না করলেও আমি নিজেরটা খেয়াল করেছি, আমার চোখে পানি চলে এসেছে অনেক গল্প শুনতে গিয়ে। দর্শক ভালো থাকবেন, কথা বলার কিছু নেই। এই যে কষ্টগুলো আমরা পাড়ি দিয়ে এসেছি, এই কষ্টের যেন আমরা একটু কেষ্ট পাই, মানে দেশের মানুষ যেন ভালো থাকে, এই শুভকামনা করে আজকের তাজবীর সজীব শুনতে চাই। ছুটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।